আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, প্রগতিশীলতায় বিশ্বাস করি, ইভেন আমি বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি। কিন্তু তারপরও আমি প্রত্যাশা করি না যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করুক, কিংবা প্রত্যাশা বলার চেয়ে বলা ভালো, আমি মনে করি না যে আওয়ামী লীগ খুব সহজে কিংবা খুব কাছাকাছি সময়ে প্রত্যাবর্তন করতে পারবে। আমি জানি এ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শেখ হাসিনা, কারণ দারিদ্র্যের যে দুষ্ট চক্র আছে সেটাকে ভেঙে ফেলার জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি এ পর্যন্ত শেখ হাসিনাই নিয়েছে। এবং ঠিক যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ অন্তত কয়েক দশক পিছিয়ে গেছে। আবার আমি এটাও বিশ্বাস করি যে ইউনূস সরকার বাংলাদেশকে আরো কয়েক দশক পিছনে টেনে নিয়ে যাচ্ছে। দেশকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে এই ইউনূস সরকার। কোথাও কারো কোনো নিয়ন্ত্রণ নেই, মবের জ্বালাতন, কারো জীবনের নিরাপত্তা নেই, অর্থনৈতিক উন্নয়ন তো পরের ব্যাপার, মানুষের একেবারে নাভিশ্বাস উঠিয়ে ফেলেছে। বাংলাদেশের সবচেয়ে জঘন্য সরকারের মধ্যে ইউনূস সরকার অবশ্যই প্রথম স্থানে থাকবে। কিন্তু তারপরও আমি ওই যে বললাম, প্রত্যাশা করি না যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে, কিংবা বলা ভালো, আমি মনে করি না যে আওয়ামী লীগ খুব রাতারাতি প্রত্যাবর্তন করতে পারবে। আওয়ামী লীগ সরকার যদি কন্টিনিউ করত তাহলে আমি এই কথা নিশ্চয় বলতাম না। তখন আমি বলতাম শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিক উপায়ে পদচ্যুত করতে হবে। সেটা আরো 5 বছর হোক, 10 বছরও যদি হয়, কোনো সমস্যা হতো না, বাংলাদেশ এরকম ঘোর বিপদে পড়তো না। তারপরও আমি শেখ হাসিনার পদত্যাগ চাইতাম এবং নিয়মতান্ত্রিক উপায়ে চাইতাম, কারণ পরিবর্তন দরকার। কারণ যে জিনিসগুলো আমরা হাসিনার আমলে চাইতে পারিনি, পাইনি, পরিবর্তনের মাধ্যমে সেগুলো হয়তো পেতে পারতাম। কি পাইনি? আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি সবসময় ব্যালেন্স করে চলার নীতি গ্রহণ করতেন। তিনি ধরে নিতেন যে হিন্দু এরা তো আওয়ামী লীগের ভোট ব্যাংক, তাদেরকে অতটা খুশি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা প্রগতিশীল লোক, এই মুক্তমনা, নাস্তিক, অধার্মিক, নিধার্মিক, তাদেরকে খুব একটা খুশি করার দরকার নেই, কারণ তারা এমনিতেই আওয়ামী লীগ করবে। খুশি করা দরকার কাউকে? হুজুরদেরকে। খুশি করার দরকার তেঁতুল হুজুরকে। এই কারণে একের পর এক স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এই হুজুরদেরকে সন্তুষ্ট রাখার। তিনি নিজেও হয়ে গেছেন কওমি জননী। শেখ হাসিনা প্রত্যক্ষভাবে যদি নাও করে থাকেন, পরোক্ষভাবে ব্লগার হত্যায় সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওই সময়কালের পেপার কাটিংসগুলো দেখবেন, একের পর এক তিনি বিবৃতি দিয়ে গেছেন, কোনোভাবেই ধর্ম অবমাননা করা যাবে না, ধর্ম বিরুদ্ধে বললে এই করলে ওই করলে, অর্থাৎ হুজুরদের যে ন্যারেটিভ সেটা শেখ হাসিনার মুখ থেকে এসেছে। একটা সরকার প্রধানের মুখ থেকে যখন এই ধরনের বিবৃতি আসবে, তখন কারা উৎসাহিত হয়? খুনিরা। সেটাই হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার বলার কথা ছিল দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, কারো মতামত প্রকাশ করার জন্য কারো গায়ে ফুলের টোকাও দেওয়া যাবে না। নির্যাতন করা এটা তো অনেক পরের ব্যাপার। কারো মতামত প্রকাশ করার জন্য কেউ যদি কাউকে নির্যাতন করে, সেটা আমি সহ্য করব না, দ্ব্যর্থ কণ্ঠে তার এটা ঘোষণা দেওয়া উচিত ছিল। উনি কি করেছেন? ঠিক তার উল্টোটা। সুতরাং আমি শেখ হাসিনার পদত্যাগ চাইতাম, কিন্তু সেটা রাতারাতি নয়। অনেক সহ্য করেছি আমরা, আরো কিছুদিন সহ্য করতাম। তাতে হতো কি, দেশটার স্ট্যাবিলিটি থাকতো,
নিয়মতান্ত্রিক উপায়ে শেখ হাসিনার পরিবর্তন হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকত এবং তিনি যে দিকগুলো নজর দেননি, হয়তো নতুন একজন আসলে তিনি বুঝতে পারতেন যে ঘাটতি কোথায়, ভ্যাকুয়াম কোথায়, সেই ভ্যাকুয়ামগুলো পূরণ করার চেষ্টা করত। আমরা এরকম কাউকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাশা করতাম। কিন্তু যেহেতু সেটা হয়নি, শেখ হাসিনার পতন হয়েছে আনএক্সপেক্টেডলি, হয়ে তো গেছেই। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারবে না। আগামী দীর্ঘদিন, 5 বছর 10 বছর হোক, কত বছর জানি না, তবে সেটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সহসায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন হচ্ছে না, বাংলাদেশে সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি এই ইউনূস সরকারের নির্যাতন মুখ বন্ধ করে সহ্য করব? অসহায় হয়ে যাব যে আওয়ামী লীগ আসবে না বলে মানে আমাদের ভাগ্য অদৃষ্টের ওপর সঁপে দিয়ে বসে থাকব? মনে হয় না। আমাদের কিছু স্ট্র্যাটেজি এখনই গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের বড় বড় নেতারা তো যে যার মতো তল্পি তল্পা গুছিয়ে পালিয়ে গেছে, কয়জন আর ধরা পড়েছে। রাঘব বোয়ালরা সব নিশ্চিন্তে বিদেশে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছে। কিন্তু প্রান্তিক লেভেলের নেতারা অমানবিক নির্যাতন সহ্য করে যাচ্ছে, কেউ দেখার নাই। একটা দেশে মানে রাষ্ট্রীয় কাঠামো মানে কোনো রকমে বেঁচেও যদি থাকে, তবুও এই ধরনের নির্যাতন দিনের পর দিন সহ্য করে যাওয়ার কথা না। এই লোকগুলোর জন্য আওয়ামী লীগও কোনো রকম কোনো দায় দায়িত্ব এখন পর্যন্ত প্রদর্শন করেনি, দৃশ্যমান কোনো প্রমাণ নেই। সুতরাং এই লোকগুলোকে মুখ বুজে এরকম অমানবিক নির্যাতন সহ্য করেই যাবে? আমার দৃঢ় বিশ্বাস অন্য কোনো রাজনৈতিক দল কিংবা নতুন কোনো দল কিংবা নতুন কোনো তারুণ্য এই মানুষগুলোর দায় দায়িত্ব নিবে। শুধু শুধু আওয়ামী লীগের আশায় বসে থাকা এটার সমাধান না। এই যে আওয়ামী লীগের রাজনীতি, সেটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, দীর্ঘকাল ধরে সেটা আসলে একটা মাফিয়া তন্ত্র। এইভাবেই বাংলাদেশের রাজনৈতিক কালচারটা গড়ে উঠেছে একেবারে শুরু থেকে, যে কারণে এটা হয়তো আমাদের চোখে পড়ে না। আচ্ছা, মনে করুন বাংলাদেশের একটা প্রান্তিক অঞ্চলের মানুষ, একেবারে গ্রামাঞ্চলের একটা মানুষ, কোনো একটা বিপদ হয়েছে, সে মনে করছে তার সাথে কোনো অন্যায় হয়েছে। সে আসলে কি করে? সে কি নিকটস্থ থানায় যায় প্রথমে, কিংবা কোনো মামলা করে, আইনের আশ্রয় নেয়? আছে বাংলাদেশে এই কালচার? নাই। কারণ সে ভালো করে জানে যে সে যদি থানায় যায়, থানার যে কর্মকর্তারা আছে তারা তাকে একেবারেই বেল দিবে না, যতক্ষণ না আপনি এলাকার কোনো প্রভাবশালী নেতার রিকমেন্ডেশন নিয়ে সেখানে না যাচ্ছেন। অন্তত তার একটা টেলিফোন লাগবে, সে যদি সশরীরে হাজির নাও হয়। তো সেই প্রভাবশালী লোকটা কে? সেই লোকটা একজন রাজনীতিবিদ। এবং শেখ হাসিনার আমলে সে নিশ্চিতভাবে একজন আওয়ামী লীগের। এইভাবে একটা দেশের সরকারের প্যারালাল সরকারে পরিণত হয় আওয়ামী লীগ দলটা। মানে ন্যায় অন্যায় সবকিছু নির্ধারিত হয় তখন এই আওয়ামী লীগের আদর্শ অনুযায়ী। আবার সেই প্রভাবশালী রাজনীতিবিদদের তখন দরকার পড়ে কিছু ক্যাডার বাহিনী, তারা তাদের প্রতিপক্ষকে দমিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়, তাদের দরকার পড়েই। সুতরাং আপনারা বাংলাদেশের রাজনীতিতে গুন্ডা পান্ডা বদমাশদের আধিপত্য দেখতে পাবেন। সেভাবেই প্রথম থেকে তৈরি হয়ে এসেছে, আওয়ামী লীগই সেটা শুরু করেছে। এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, সবাই সেই একই রকম একটা ফরম্যাট ফলো করে এসেছে। আওয়ামী লীগের আমলে ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে দেওয়া হতো, তারা ওপেন হাতে নিয়ে ঘুরতো নিজের নিজের এলাকায়। তাদেরকে জিজ্ঞেস করলে শুনতে পেতেন যে প্রতিপক্ষকে দমন করার জন্য এরকম লাগে, এটা রাজনীতিরই অংশ।
এভাবেই এইসব অস্ত্রওয়ালা মানুষগুলোকে খুব স্বাভাবিকীকরণ করা হয়েছে আমাদের সমাজে। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধুর ফ্যামিলির লোকজন তারা এক একটা বড় বড় মাফিয়া নেতা ছিলেন না? গুন্ডা বদমাশ পালেননি? বুকে হাত দিয়ে বলতে পারবেন? জনগণের কাছে অসংখ্য প্রমাণ আছে। এত প্রমাণ আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা অস্বীকার করতে পারবেন শেখ সেলিমের মতো লোক মাফিয়া লিডার ছিল না? আপনারা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশে একটা প্যারালাল সরকার ব্যবস্থা, আন্ডারগ্রাউন্ড সরকার ব্যবস্থা চলতো না, যেখানে সরকারি নোটিশগুলো ছিল জাস্ট নামমাত্র, শো অফ, আসল কাজ হইতো টেলিফোনে নেতাকর্মীদের মাধ্যমে। এই সংস্কৃতিগুলো বাংলাদেশে কে এস্টাবলিশ করেছে? আওয়ামী লীগ করেছে। তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার পক্ষপাতী। সেখান থেকে বের হয়ে আসার একটা মোক্ষম সুযোগ এখন বাংলাদেশে আছে। একটা ব্রেক দরকার ছিল, সেই ব্রেকটা এখন বাংলাদেশে বিরাজমান। সেই ব্রেকটাকে আপনারা কাজে লাগান। সেই ব্রেকটাকে কাজে লাগানোর এখনই মোক্ষম সময়। এই ব্রেকটা খুব দরকার, কারণ আপনারা কি অস্বীকার করতে পারবেন যে আওয়ামী লীগে শামীম ওসমানের মতো গডফাদারদের স্থান ছিল, জয়নাল হাজারীর মতো মানে প্রথম শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের স্থান ছিল, এরকম আরো অসংখ্য গুন্ডা পান্ডা সন্ত্রাসী দিয়ে আওয়ামী লীগ ভরে গিয়েছিল। এই আওয়ামী লীগে একাধারে গুন্ডা পান্ডাদের আশ্রয় হয়েছে, সেই সাথে অসংখ্য শিবির জামাত কর্মীদের আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ। শত শত লক্ষ লক্ষ যারা এখন নিজেদের স্বরূপ প্রকাশ করছে। দলের নৈতিকতা দুর্বল না হলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা দলে আশ্রয় পেত না। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে শেষ মুহূর্তের দিকে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে? প্রতিটি কমিটি যোগ্য লোকদেরকে দূরে রেখে যারা টাকা বিলিয়েছে তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অস্বীকার করতে পারবেন? ত্যাগী নেতারা দল থেকে ছিটকে পড়েছিল। আওয়ামী লীগ আমলে তো একেবারে মানসিক সন্ত্রাস চালানো হয়েছে আমাদের উপরে। আমরা যদি একটু টু শব্দ করি আওয়ামী লীগের বিরুদ্ধে, তখনই আমাদেরকে ধরে নেওয়া হয়েছে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, আমরা হলাম প্রগতিশীলতার বিরোধী, আমরা একেবারে রাষ্ট্রবিরোধী। এইরকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে। কি একটা মানসিক সন্ত্রাস বলেন তো। ধীরে ধীরে আওয়ামী লীগের পাছা এত শক্ত হয়ে গেছিল যে আওয়ামী লীগ মনে করতো তাদের পাছায় লাথি দেওয়ার মতো কেউ নাই। বাংলাদেশে তো নাই, গোটা পৃথিবীতেও নাই। তারা ইউএসএ কে চ্যালেঞ্জ দিত, ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিত, চীনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিত। হাসিনা ইন্ডিয়াকেও পাত্তা দিত না। আমি মনে করি হাসিনার পতনে ইন্ডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই শক্ত পাছায় যে কোষে লাথি মারতে পেরেছে কেউ একজন, সেই জন্য সে সাধুবাদ পাবেই। জুলাইকে অস্বীকার করার কিছু নাই, এটা দরকার ছিল বাংলাদেশে। আওয়ামী লীগ নিজেকে আয়নায় দেখার একটা সুযোগ পেয়েছে। আশা করি আওয়ামী লীগও সেই সুযোগটা হাতছাড়া করবে না। এখন যারা খুশি তারা ঠিক এই কারণেই খুশি, আবার যারা অখুশি তারাও ঠিক এই কারণেই অখুশি। যারা অখুশি তারা এইসব মাফিয়া লিডারদের থেকে সুযোগ সুবিধা পাইত, চরম মানে সুযোগ সুবিধা পাইত, যে কোনো ধরনের আর্থিক, সামাজিক, আইনগত সব ধরনের সুযোগ সুবিধা তারা কুক্ষিগত করে রেখেছিল এতদিন। সুতরাং তারা অখুশি। আর যারা খুশি তারাও ঠিক একই কারণে খুশি যে এই আইন, আদালত, অর্থনীতি সবকিছু যারা কুক্ষিগত করে রেখেছিল তাদের থেকে তারা পরিত্রাণ পেয়েছে। এখন মানুষ সরাসরি আইনের আশ্রয় নিতে যাবে, প্রভাবশালীদের কাছে নয়।
হ্যাঁ, তারা যথেষ্ট সার্ভিস পাবে না, কিন্তু সেই সার্ভিসটা পাওয়ার জন্য এখন তারা প্রপার জায়গায় চাপটা দিতে পারবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তারা বুঝবে এখন যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া কতটা জরুরি। আগে তো ক্যাডার ধরে কোনো রকমে তাদের চলে গেছে। এখন যখন তাদের ক্যাডার ধরার অপশন থাকবে না, তখন একমাত্র অপশন হবে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। একটা থানায় গেলে অটোমেটিক সব কাজ হয়ে যাবে, একটার পর একটা আপনাকে সবাই দেখিয়ে দিবে। সেই সিস্টেম ডেভেলপ করা, সেই দিকে মানুষ এখন মনোযোগী হবে, যেটা আগে হয়নি, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কারণ ওই যে ক্যাডার নীতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে রাজনীতির নামে। সন্ত্রাসী এবং জনদরদি এইটা বিপরীতমুখী শব্দ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যাদেরকে আমরা জনদরদি হিসেবে চিনি তাদের আশেপাশেই সন্ত্রাসীরা ঘোরাফেরা করে, এবং এই সন্ত্রাসীরা এসব জনদরদিদের ছত্রছায়াতেই বেড়ে ওঠে, ফুলে ফেঁপে দানবে পরিণত হয়। আমি বলছি না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবসময় খুব ন্যায়পরায়ণ হবে কিংবা তারা তাদের নিজেদের দায়িত্বে অবহেলা করবে না। সেই ক্ষেত্রে মিডিয়া আছে, সেই ক্ষেত্রে পলিটিশিয়ানদেরও ভূমিকা আছে। পলিটিশিয়ানদেরকে তো মানুষ নিয়োগ দেয় এই কারণেই, পলিটিশিয়ানরা আদৌ কোনো কাজ করে না, কাজ করার দরকার নেই। দেশের কাজ করার জন্য অবকাঠামো আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরাই সরকারের দেশের প্রয়োজনীয় সমস্ত কাজ করে। পলিটিশিয়ানদের কাজ হচ্ছে সেটাকে জনমুখী করা, দেখভাল করা, কল্যাণমুখী করা, এটুকুই। প্রপার সিস্টেম ডেভেলপ না করে সিস্টেমকে যদি মানুষের হাতে ছেড়ে দেন, তাহলে তো পক্ষপাতিত্ব থাকবেই। মানুষ যাদের কাছ থেকে উপকৃত হয়, যাদের কাছ থেকে টাকা পায়, সুবিধা দেওয়ার ক্ষেত্রে তো সবার আগে তাদেরকেই দিবে। তাদের প্রতি একটা পক্ষপাতিত্ব থাকবেই মানুষের। আমি বলছি না যে আওয়ামী লীগ নেতারা সবই খারাপ কাজই করেছে, শুধু গুন্ডামি পান্ডামি লুটপাটি করেছে, না, তারা 70% খুব ভালো কাজ করেছে। এই জন্যই মানুষ তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই বাকি 30% খারাপ কাজে তারা আর প্রতিবাদ করতে পারে না, কারণ 70% মানুষ তাদেরকে সাপোর্ট দেয়। এর বিপক্ষে যে 30% আকাম, নির্যাতন, কুকাম, লুণ্ঠন তারা করেছে, সেটার প্রতিবাদ মানুষ করতে পারে না। রাষ্ট্রীয় ক্ষেত্রেও তাই হয়েছে। শেখ হাসিনা খুব চমৎকার, অসামান্য, অসাধারণ কিছু কাজ করেছে। যুদ্ধাপরাধীদের বিচার করে গেছে, অসামান্য একটি কাজ। অর্থনীতির কথা আগেই বললাম। শেখ হাসিনা দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং এই অর্থনৈতিক উন্নয়ন এমন একটা উন্নয়ন, এটা হয়ে গেলে তারপর বাকি উন্নয়নগুলো, মানবিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, সেগুলো অটোমেটিক একের পর এক আসতে থাকবে। যেটা আমি প্রথমেই বললাম, এখন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আমরা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতাম। কিন্তু এখন এই মুহূর্তে, এই ইউনূসের আমলে আমরা যদি সেই ব্লগারদের নিরাপত্তা, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা, এগুলো যদি চাই, হাস্যকর শোনাবে। মানুষের জীবনেরই নিরাপত্তা নাই, এইখানে আসছে বেটা ওই ধর্মনিরপেক্ষতা নিয়ে, ব্লগারদের নিরাপত্তা নিয়ে, এগুলো এখন হাস্যকর শোনাবে। কিন্তু শেখ হাসিনার আমলে সেটা হাস্যকর শোনাতো না। আনফর্চুনেটলি সেটা এখন আর আমাদের সম্ভব নেই। আমাদের এখন নতুনভাবে নতুন কোন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কি? এখন তো মানুষের জীবনের নিরাপত্তা নাই, সবাই তো ত্রাহি ত্রাহি অবস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা কোনো কালে আওয়ামী লীগে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাদের জীবনের নিরাপত্তা নাই, তাদের খুবই নাজেহাল অবস্থা। প্রতিটি খবর প্রকাশও হয় না, তাদের স্ত্রীরা ধর্ষিত হচ্ছে স্বামীদের সামনে। অনেক আওয়ামী লীগ লিডারদেরকে পাশবিক নির্যাতন করা হচ্ছে। এক নিদারুণ কষ্টে আছে যারা একসময় আওয়ামী লীগে
সক্রিয় ভূমিকা রেখেছিল। এখন তো মানুষকে ওপেন রাস্তায় পাথর মেরে হত্যা করা হয়, গলা কেটে দেওয়া হয়, রগ কেটে দেওয়া হয়। মানুষের জীবনের এক ফোঁটা নিরাপত্তা নেই এই ইউনূস সরকারের আমলে। আবার আমি বলছি যে আওয়ামী লীগ খুব সহসায় ফিরছে না, তার মানে কি এভাবে নির্যাতন চলতেই থাকবে? কোনো ব্যবস্থা কি নেওয়াই যাবে না? বাংলাদেশের সবচেয়ে বড় কালপ্রিট বাংলাদেশের রাজনৈতিক দল নয়, বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা বলেন তো, বাংলাদেশের যে সামরিক ক্ষমতা আছে সেটা দিয়ে কার সাথে যুদ্ধ করতে পারে, যুদ্ধ করে কয়েক ঘন্টা টিকতে পারে? চীনের সাথে, ইন্ডিয়ার সাথে, বার্মার সাথে? আর এই চীন, ইন্ডিয়া, বার্মার সাথে যদি যুদ্ধ নাই করে, কার সাথে করবে আসলে? কার সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পোষে? কারো সাথে না। কারো সাথে যুদ্ধ করার এক মিনিটও টিকে থাকার ক্ষমতা নেই। বাংলাদেশের সকল সামরিক শক্তি একখানে হয়েও ইন্ডিয়ার সাথে, চীনের সাথে এক ঘন্টাও টিকবে না। তাহলে কেন পোষা হয় বছরের পর বছর এই সামরিক বাহিনীকে? তারা যেহেতু অন্য দেশের সাথে পারবে না, তারা একটা কাজই করতে পারে, নিজের দেশের জনগণের উপর প্রভাব বিস্তার করতে পারে, আধিপত্য খাটাতে পারে, প্রকারান্তরে নির্যাতন করতে পারে। তাদের ওই একটাই কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমেরিকার 5 এঁটে, জাতিসংঘের 5 এঁটে এদের সদস্যগুলো কিছু টাকা কড়ি কামাতে বিদেশ যাবে। এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাদের আর কোনো কাজ নেই, কোনো কাজ করতে পারবে না তারা, সেই সক্ষমতাই নেই। তারা একের পর এক বাংলাদেশের রাজনীতিতে কুপ্রভাব খাটিয়ে আসছে। যে কোনো সরকার টিকে থাকা বা না থাকা তাদের হাতেই থাকে সব সময়। তারা পিছন থেকে লাটাই ঘোরায়। বাংলাদেশের উচিত বাংলাদেশের সর্বোচ্চ কল্যাণের জন্য এই সামরিক বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করা। বাংলাদেশকে ইন্ডিয়ার প্রতিরক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকে পড়তে হবে। ইন্ডিয়ার পেটের মধ্যে বসবাস করে ইন্ডিয়ার সাথে বিরোধিতা করা চলে না। তাতে বাংলাদেশের কোনো কল্যাণ কখনো হয়নি, হবেও না, এটা সম্ভব না। বাংলাদেশের উচিত বাংলাদেশের সমস্ত সামরিক ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে ইন্ডিয়ার সাথে জোটবদ্ধ হওয়া। ইন্ডিয়ার পেটের মধ্যে বসবাস করে ওই ইন্ডিয়া বিরোধিতা, এগুলো নামকাওয়াস্তে না করাই বাংলাদেশের জন্য শ্রেয়। ইন্ডিয়ার সাথে শত্রুতা করার ক্ষমতা বাংলাদেশের নাই। সেক্ষেত্রে একটাই অপশন, বন্ধুত্ব করতে হবে। আন্তর্জাতিকভাবে ঘোষণা দিতে হবে বাংলাদেশকে যে ইন্ডিয়ার যে মত সেটাই বাংলাদেশের মত। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার মতামতের বিরোধিতা করবে না। ইন্ডিয়ার সাথে একেবারে সামরিকভাবে জোটবদ্ধ হতে হবে। বাংলাদেশের পক্ষান্তরে ইন্ডিয়া বাংলাদেশকে যে কোনো পরাশক্তির প্রভাব থেকে মুক্ত রাখবে। এটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কল্যাণকর স্ট্র্যাটেজি। এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আমি যতটুকু জানি, ইন্ডিয়াও এই প্রস্তাবে নারাজ হবে না। আমি বলছি না যে এইভাবে হাসিনার পতন হওয়া কোনো ভালো কাজ হয়েছে, কিন্তু যেটা হয়ে গেছে এখান থেকেও একটা ভালো কিছু বের করে আনা সম্ভব দেশের জন্য, দশের জন্য। এটাকে যদি আমরা দেশের একটা টার্নিং পয়েন্ট হিসেবে চিন্তা করি, তাহলে এখান থেকেও খুব ভালো কিছু বের করে আনা সম্ভব। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন হতাশায় থাকে, অস্থিরতায় থাকে, দেশ এখন যেরকম ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এরকম অস্থিরতার মধ্যে মানুষ খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে না। সুদূর প্রসারী সিদ্ধান্ত তো একেবারেই নিতে পারে না। মানে আগামীকাল কি হবে এটা নিয়ে যখন আপনি পুরোপুরি টেনশন থাকবেন, আপনার পুরো ব্রেন খরচ করে দিবেন কিভাবে আজকের দিনটা টিকে থাকবেন, সেখানে আপনি পরের জেনারেশনের জন্য তো প্ল্যান করতে পারবেন না।
এই জন্য মাথা ঠান্ডা রেখে যদি অন্তত কিছু মানুষ, দায়িত্বশীল মানুষগুলো মাথা ঠান্ডা রেখে যদি সুদূর প্রসারী চিন্তা করতে পারে, তাহলে এই ডিজাস্টার থেকেও খুব ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দেশটাকে একেবারে অন্যদিকে একেবারে মোড় ঘুরিয়ে ফেলা সম্ভব। সুতরাং আবেগের বশে সিদ্ধান্ত নয়, একেবারে যৌক্তিকভাবে দেশের সর্বোচ্চ কল্যাণের কথা চিন্তা করে সবাই মিলে একটা ঐক্যমত্যে পৌঁছানো খুবই জরুরি দেশের এই ক্রান্তি লগ্নে। রাজনীতি করবে আপনার এলাকার কৃতি সন্তানরা, সবচেয়ে ভালো কবি যে, সবচেয়ে ভালো খেলোয়াড় যে, সবচেয়ে ভালো কমেডিয়ান যে, সবচেয়ে ভালো অভিনেতা যে, সবচেয়ে ভালো খেলোয়াড় যে। কারণ তারা মানুষের মন বোঝে। কিভাবে একজনকে হাসাতে হয় এটা কোনো সন্ত্রাসীর পক্ষে জানা সম্ভব নয়, সেটা একজন কমেডিয়ান খুব ভালো বোঝে। সুতরাং রাজনীতিবিদ হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি সেই, একজন লেখক, একজন অভিনেতা, একজন শিল্পী। আপনার এলাকার কৃতি সন্তানরা একটা প্ল্যাটফর্মে আসবে, তারা এক স্টেজে উঠবে। দেশের বর্তমান ক্রাইসিসগুলো মোকাবেলা করার স্ট্র্যাটেজি তারা একজন একজন করে জনগণের সামনে পেশ করবে। জনগণ সেই প্রতিটি প্রার্থীকেই ভালোবাসে, কাউকে একটু কম, কাউকে একটু বেশি। যাকে বেশি ভালোবাসবে, যার স্ট্র্যাটেজি জনগণের কাছে বেশি ভালো, বাস্তবায়নযোগ্য, বাস্তবতা ভিত্তিক বলে মনে হবে, তাকেই জনগণ সমর্থন জানাবে। এই 10 জনের মধ্যে কোনো কামড়াকামড়ি থাকবে না। কারণ এই 10 জন নিজেদের মধ্যে যদি ভ্রাতৃত্ব বজায় না রাখতে পারে, সে তো প্রার্থী হওয়ারই যোগ্য না। সে কিভাবে হাজার হাজার জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে ভূমিকা পালন করবে যদি এই প্রার্থীরাই নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় না রাখতে পারে? সে তো পলিটিশিয়ান হওয়ার যোগ্যই না। আর এই ভ্রাতৃত্ব তখনই থাকবে যখন মুক্তিযুদ্ধের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে তারা ঐক্যমতে আসতে পারবে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদেরই অধিকার নেই এই মৌলিক বিষয়গুলো নিয়ে দ্বিমত করার। ইনফ্যাক্ট একটা রাষ্ট্র চালানোর জন্য এত সংঘবদ্ধ একটা বিশাল দলের দরকার পড়ে না। মাফিয়া চক্রের মতো গুটি কতেক মানুষ রাজনীতি করবে, তারা তাদের রাষ্ট্র পরিচালনার নীতিগুলো ঠিক করবে প্রতি 5 বছর পর পর, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মানুষের বর্তমান চাহিদা দাবি দাওয়া অনুযায়ী। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সমস্ত কিছু মীমাংসিত হওয়া উচিত। বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ করবে না, সেই জায়গায় আসতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের বিরোধিতা করা যাবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না, বঙ্গবন্ধুর অবদানকে খাটো করা যাবে না। সেটা কোনো দলই করতে পারবে না। সরকারি দল, বিরোধী দল বলে কোনো কথা নেই। প্রতিটি দলকে সেই প্ল্যাটফর্মে আসতে হবে। আমি চাই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে একটা মঞ্চ থেকে। একটা এলাকায় যদি 10 জন মানুষ ইলেকশনে দাঁড়ায়, তারা মানুষের, জনগণের ভোট প্রত্যাশা করে, তারা এক মঞ্চ থেকে ভোটের প্রচারণা চালাবে। মানুষগুলোকে আগে নিজের এলাকায় জনপ্রিয় হতে হবে, এলাকার কৃতি সন্তান হতে হবে। আচ্ছা বলেন তো, আপনার এলাকায় 10 জন কৃতি সন্তান আছে, কেন আপনি একজনকে পছন্দ করলে আর একজনকে শত্রু ভাববেন? 10 জনই কোনো না কোনো ক্ষেত্রে প্রথিতযশা, তাদের অবদান আছে, তারা এলাকার কৃতি সন্তান। কেউ হয়তো একটু বেশি প্রিয়, কেউ একটু কম প্রিয়, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সে কারণে এলাকার কৃতি সন্তানদের মধ্যে কোনো ঐক্য থাকে না যদি তারা রাজনীতিতে নামে। তারা বিধিবদ্ধভাবে একজন আরেকজনের শত্রু, তারা একই মঞ্চে দাঁড়াতে পারে না। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশে যারা ইলেকশনে দাঁড়াবে তারা হতে হবে এলাকার কৃতি সন্তান।
10 জন হলে সেই 10 জনকেই এলাকার মানুষ ভালোবাসবে, তাদের মধ্যে ঐক্য থাকবে, বাংলাদেশ প্রসঙ্গে ঐক্য থাকবে, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ঐক্য থাকবে, বঙ্গবন্ধু প্রসঙ্গে ঐক্য থাকবে। শুধু অনৈক্য থাকবে কিভাবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সর্বোচ্চ কল্যাণ সাধন করা যায় সেই ব্যাপারে তাদের স্ট্র্যাটেজির মধ্যে ভিন্নতা থাকবে, এবং সেই ভিন্নতাটুকুই লক্ষ্য করে এলাকার জনগণ তাদেরকে ভোট দিবে। কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে, কিন্তু 10 জনকেই একই মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইতে হবে জনগণের কাছে। জনগণ 10টা সভায় আলাদা আলাদা ভাবে যাবে না, এবং এর ফলে হয় কি, শুধু প্রার্থীরা ট্যাগ খেয়ে যায় না, জনগণও ট্যাগ খেয়ে যায়। কোন কোন জনগণ কোন প্রার্থীর জনসভায় গিয়েছে তার উপর ভিত্তি করে জনগণের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। স্ট্রেঞ্জ। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আপনারা আগামী নির্বাচনে সেই রকম একটা ব্যবস্থা করেন, একটা মাত্র মঞ্চ থাকবে, সেখান থেকে নির্বাচনী প্রচারণা চলবে। এলাকায় যদি 10 জন প্রার্থী থাকে, নিয়ম করে দিতে পারেন অন্তত 70% প্রার্থী যেন উপস্থিত থাকে, তা না হলে সভা হবেই না। সেই 70% প্রার্থী একই মঞ্চে উপস্থিত থাকবে, তারা নিজেদের নিজেদের স্ট্র্যাটেজি একই সময়ে জনগণের মধ্যে প্রচার করবে। জনগণ কারো স্ট্র্যাটেজি একটু বেশি পছন্দ করবে, কারো একটু কম করবে। এ তো গেল স্থানীয় রাজনীতি। জাতীয় রাজনীতির কাজ হবে ঠিক একই রকম, পুরো দেশের জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করা, এবং তারা সেই সব স্থানীয় লিডারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। তাদেরকে সরাসরি জনগণের কাছে যাওয়ার দরকার নেই। এলাকার সেই প্রার্থীগুলো জাতীয় রাজনীতির প্রার্থীদেরকে সমর্থন দিবে অথবা সমর্থন প্রত্যাহার করবে। সেটা ইলেকশনের আগেই প্রতিটি প্রার্থী ঘোষণা করে দিবে এইবার ইলেকশনে সে কাকে সমর্থন করছে। সবকিছু ফিক্স করে দেওয়ার দরকার নেই। জন্মগতভাবে কারো পিছে আওয়ামী লীগ, কারো পিছে বিএনপি, কারো পিছে জাতীয় পার্টি, জামাত, এগুলো সিল মেরে দেওয়ার কোনো মানে নেই। প্রতিটি নির্বাচন নতুন নির্বাচন, প্রতিটি সময়ে বাংলাদেশের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলো সর্বোচ্চ দক্ষতার সাথে যে দলটি বাস্তবায়ন করার সামর্থ্য রাখে বলে জনগণের মনে হবে, জনগণ তাকেই ভোট দিবে। এইভাবে যদি আগামী নির্বাচন করতে পারেন, বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর, সৃজনশীল, ক্রিয়েটিভ, ভালো মানুষ, গুন্ডাপান্ডা না, শিল্পী, সাহিত্যিক, ফুটবলার, ভালো ব্যবসায়ী, যে কোনো কিছু, কৃতি সন্তান বলতে আমরা যা বুঝি, সেই মানুষগুলো রাজনীতিতে ঢুকতে পারবে এবং আলটিমেটলি তারা জাতীয় রাজনীতিতেও অংশগ্রহণ করবে। শুধু এইটুকু আপনারা আগামী নির্বাচনে বাস্তবায়ন করেন, সবাই মিলে ঐক্যমতে পৌঁছান, দেখেন একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। আমার মনে হয় বিকল্প কিছু ভাবতে হবে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। সেই বিকল্পটা কি হতে পারে? আসুন একটু ভাবি। বিকল্প হচ্ছে তারুণ্য। যে তরুণরা বাংলাদেশকে একটি বহু জাতি গোষ্ঠীর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যে তরুণরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যে তরুণরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, যে তরুণরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যে তরুণরা বঙ্গবন্ধু সহ এই জাতি গঠনে যাদের অগ্রণী ভূমিকা ছিল, প্রত্যেককেই তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে, সেই তরুণরা কারা? আমি জানি না। আমি জানি না সেই তরুণরা কারা, কিন্তু আমি জানি বাংলাদেশে একটা বিশাল ভ্যাকুয়াম আছে, একটা শূন্যতা আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি নাও বলি, অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের কোনো রাজনীতিকেই পছন্দ করে না। তারা না ভোট দিতে চায়, তারা পলিটিশিয়ানদেরকে না বলতে চায়। তারা মনে করে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুস্থ মানুষ জড়িত হতে পারে না। এটা শুধুমাত্র বদমাশ
গুন্ডা মাস্তানদের কাজ। বাংলাদেশে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী আছে যারা তথাকথিত বেধর্মী, অধার্মিক, নাস্তিক, নিধার্মিক। তারা নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার চায়। তারা মানুষ বলেই তাদের মানুষের অধিকারের স্বীকৃতি চায়। তাদের অন্য কোনো পরিচয় তারা সিগনিফিক্যান্ট মনে করে না। যারা কোনো রকম ধর্মভিত্তিক রাজনীতি চায় না, ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে আলাদা দেখতে চায়, যারা পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান কোনো ভেদাভেদ করতে চায় না, তারা বাংলাদেশে বিভাজনের রাজনীতি দেখতে চায় না। এরকম একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এই জনগোষ্ঠীকে এখনো কেউ রাজনৈতিকভাবে অ্যাড্রেস করতে পারেনি, কোনো দলে ভেড়াতে পারেনি, কোনো দল এই লোকগুলোকে এখনো অন করতে পারেনি, যে কারণে একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হয়ে আছে, বিশাল একটা শূন্যতা আছে। আর বিজ্ঞান বলছে যেখানেই শূন্যতা থাকবে সেটা কোনো না কোনোভাবে পূরণ হবেই। সুতরাং তারা কারা আমি জানি না, কিন্তু আমি এইটুক বিশ্বাস করতে পারি, অচিরেই এই ভ্যাকুয়ামটা, এই শূন্যতাটা পূরণ হয়ে যাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা তরুণদের দ্বারাই পূরণ হবে। একটা নতুন কিছু, একটা নতুন চমক বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে। কারণ বিজ্ঞান বলছে শূন্যতা স্থায়ী নয়, এই শূন্যতা অচিরেই পূরণ হয়ে যাবে। অনেক হতাশার মাঝেও আমি এই আশাটুকু জিয়ে রাখতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে তিতা টিভিতে।